ভৌতিক বাড়ি। তো প্রথম রুম কিন্তু সত্যি কথা বলতে গেলে কোনো কিছু আমি মেহসুসই করিনি, কোনো অনুভবই করিনি। কারণ আমার দাদা ছিল এখানে। তো বললে কি জানো তো, এই ঘরে দাদার ঘরে কিন্তু টিভি ছিল না, হ্যাঁ? ফ্ল্যাটে কিন্তু টিভি নেই। অথচ আমার মনে হতো, স্পষ্ট মনে হতো টিভির সাউন্ডটা আমাদের ফ্ল্যাট থেকে আসছে। যেমন কেউ ফ্রিকোয়েন্সি মিলাচ্ছে এবং রেডিও স্টেশনটা মেলানোর চেষ্টা করছে। ভৌতিক বাড়ি। ইদানিংকালে ভৌতিক বাড়ির ঘটনা কিন্তু অনেক পাঠাচ্ছেন। আচ্ছা, ভৌতিক বাড়ি অনেক সময় যেখানে নানা রকম ভুতুড়ে কাণ্ড হয় ওটাকেই ভৌতিক বাড়ি বলে, বাট কখনো কখনো নর্মাল বাড়িও কিন্তু ভৌতিক বাড়িতে রূপান্তরিত বা কনভার্ট হয়ে যায়। এটার অনেকগুলি কারণ থাকতে পারে। হয়তো যেটার মেইন রিজন, যেটা একাধিকবার অনেকবারই আমি বলেছি, যে কোনো সময় না বাড়ি, বসত বাড়িকে দীর্ঘদিন ফাঁকা রাখতে নেই। ঠিক আছে? এভরি 15 ডেজ অন্তর অন্তর মানে কেউ থাকুক না থাকুক বা কেউ এসে যাতে একটু চেক করে যায়। বদ্ধ ঘর কিন্তু একদম থাকতে নেই। ঠিক আছে? তো আজকের ঘটনাটাও বুঝতেই পারছেন এরকমই একটি ঘটনা। এবং পাঠিয়েছে মিঠু রায়, ও আসামের মেয়ে। এবং ওর সঙ্গেই একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। তো ঘটনাটা শুরু করছি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি রুমকি। আজ একটি ভয়ঙ্কর ঘটনা নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। ঘটনাটা মিঠু পাঠিয়েছেন। এবং ওনার ঠিক বিয়ের পরপরই ওনার জীবনে বলতে পারো যে এই ভৌতিক আহ, কারণের জন্য এমন একটা মানুষকে হারাতে হয়েছে, যার মানে ঘটতে হয়তো বা যার ক্ষতিপূরণ হয়তো কেউ করতে পারবে না। তো যারা ভাবছেন মিঠুর মতোই আমার সঙ্গে ঘটনা শেয়ার করবেন, করে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8011006740, নতুবা আমাদের মেইল আইডি কথায় গল্প @gmail.com, নতুবা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেল কথায় গল্প নামে, সেখানে পাঠিয়ে দিতে পারেন। একটাই রিকোয়েস্ট থাকে, ঘটনাগুলো শুধুমাত্র আমাদের জন্য হয়। অন্য কোথাও পাঠিয়ে রেখেছেন বা অন্য কোথাও থেকে শোনা ঘটনা প্লিজ পাঠাবেন না, ঠিক আছে? তো চলুন শুরু করছি মিঠুর ঘটনা। আচ্ছা, মিঠুর হাজব্যান্ডের নাম হলো অরিন্দম। ঠিক আছে? অরিন্দম, যাকে মিঠু একটা নিক নামের ডাকে। তো আমি বুড়ন বলেই বলছি, ঠিক আছে? যেহেতু বুড়ন নামই ওর বাড়িতে, মানে ওরা চেনে সকলে। তো মিঠু এবং বুড়ন নতুন বিয়ে হয়েছে। আচ্ছা, বুড়ন হলো তোমার, উনি কিন্তু একটা মানে মানে বেসরকারি সংস্থাতে কর্মরত, কিন্তু উচ্চ পদস্থ এবং সেলস এন্ড মার্কেটিং এ আছে। ওয়ারেস মিঠু কিন্তু একটা গভর্নমেন্ট এমপ্লয়ি। ঠিক আছে? ওরা আসামেই থাকে। এবং মানে মিঠুর বাবা অনেক আগেই মারা গেছে এবং মা ওকে বড় করেছে। অ্যান্ড বিয়ের 3 মাস পর, 3 সাড়ে 3 মাস পর মায়ের হঠাৎ খুব একটা শরীর খারাপ, মানে দুরারোগ্য যাকে বলে। তো আমাদের কলকাতায় খুব নামি দামি একটা ইনস্টিটিউশন আছে, ওরা ডিসাইড করে এখানে এসে ওনাকে দেখাবেন। তো মানে আসামের ডক্টর বলেই দিয়েছে, মানে খুবই আর কি হাতে সময় কম। তো তথাপিও বলে না, যতক্ষণ শ্বাস ততক্ষণ আস, সবাই চেষ্টা করে যে একটুক্ষণ আর একটু যদি বেশি দিন জীবিত রাখা যায় নিজের মাকে। তো ওই ধরুন ও কি করলো, ছুটি অ্যাপ্লাই করলো এবং উইদাউট পেতে লিভ নিয়ে ও মানে কলকাতায় আসবে। কলকাতায় এসে একটা পার্টিকুলার একটা ইনস্টিটিউশন আছে, ওই ইনস্টিটিউশনে মায়ের ট্রিটমেন্ট করবে। তো এখন বুড়নের পক্ষে তো পসিবল না, কিন্তু একটা প্লাস পয়েন্ট কি ছিল, যেহেতু ও সেলস এন্ড মার্কেটিং একটা ভালো পোস্টে ছিল, ওয়েস্ট বেঙ্গল ও কভার করতো। তো ও প্রায় সময় কি করতো, কলকাতায় কিন্তু ওর কাজ থাকতো, মাসে 1-2 বার ওর কলকাতায় আসতেই হতো। তো ও ডিসাইড করলো যে ওরকম ভাবে, যেহেতু খুবই এফিসিয়েন্ট ওয়ার্কার ছিল, তো যখন ওনার বসের সঙ্গে, মানে হেড অফিসের যে মেইন আর কি বস আর কি, ডাইরেক্টর, মানে ডাইরেক্টর ওইরকম পজিশনে আছে, ওনার সঙ্গে কথা বললো। তো বলছে না না ঠিক আছে, ওইদিকেও তো তোমার সময় দিতে হবে, যেহেতু মিঠু একা অনলি চাইল্ড, হ্যাঁ? তো বলছে যে তুমি এসে কলকাতায় এসে কাজগুলি করো। তো যাই হোক, ও ওরকম ভাবে কিভাবে ম্যানেজ করতো, ধরো মিঠু এরকম করে প্ল্যানিং করা হয়েছে মিঠু থাকবে। অ্যান্ড ও হয়তো 15 দিনে একবার এসে মিঠুকেও টেক কেয়ার করবে, মানে মাকেও দেখবে, অ্যান্ড অলসো কাজগুলিও করবে, যাতে সব দিকে দুই দিকেই রক্ষা হয়, তাই না? নতুন বউকে তো ওরকম ভাবে, মানে নট অনলি যে নতুন বউ, মানে এরকম একটা মেয়েকে মা অসুস্থ ওই বা কতক্ষণ কতটুকু করবে। আরেকটা যেটা প্রবলেম হলো, যেহেতু মানে বুঝতেই পারছো এত ক্রিটিক্যাল, তো আশেপাশে আত্মীয় স্বজনরাও সবকিছু জানাজানি হয়ে গেল। যখন মিঠু এটা মানে সবাইকে বললো যে ডিসাইড করেছি মাকে কলকাতায় নিয়ে যাব, প্রবলেম হলে হোটেলে দেখো 2 মাস ইটস নট পসিবল। মনিটারি দিক দিয়ে দেখো, and ও মিডল ক্লাস ফ্যামিলিরই মেয়ে। হুম। অ্যান্ড
মানে বাড়ি যে ভাড়া করবে ওর জন্য আসবাবপত্র লাগে, 2 মাসের জন্য কি আসবাবপত্র কিনবে? তখন হঠাৎ ওর তো দাদা, যে এখন বর্তমান ইউএসএ থাকে, উনি ফোন করলেন। হ্যাঁ, ফোন করে বলছে যে এই এরকম এরকম কাকিমার নাকি এরকম শরীর খারাপ। বলছে হ্যাঁ রে দাদা, ভেবেছি কলকাতায় নিয়ে যাব, কলকাতায় গিয়ে একটু ট্রিটমেন্টটা করাবো, আর একটু কিছুদিন যদি মাকে রাখা যায়। তো বলছে যে তুই তুই একটা কাজ কর, পাটুলি বলে জায়গায়, পাটুলিতে ওনার একটা বাড়ি ফ্ল্যাট কেনা আছে। হ্যাঁ, যখন কলকাতায় থাকতেন উনি পাটুলির সেই ফ্ল্যাটেই থাকতেন। বলছে আমার ফ্ল্যাটটা তো প্রায় 2 বছর ধরে বন্ধ পড়েই আছে, কেয়ারটেকারের কাছে চাবি দেওয়া আছে, কোনো চিন্তা করবি না, তুই ডাইরেক্ট ফ্ল্যাটে উঠে যা। হ্যাঁ, ফ্ল্যাটে মোটামুটি সবকিছুই আছে, ফ্রিজ 2 বছর ধরে মানে চালানো নেই, নষ্ট হয়েছে কিনা তুই একটু দেখে নিস, না হলে ম্যানেজ করে নিস, বাদ বাকি তো কোনো প্রবলেম নেই, খাট বিছনা টিছনা সবই আছে। তো বলছে দাদা তাহলে তো খুবই ভালো হলো। তারপর কাকিমার সঙ্গে কথা বললো, কাকিমা চিন্তা করবেন না, হ্যাঁ আমার ফ্ল্যাট যখন আছে, তোমারই তো ছেলে আমি, হ্যাঁ, তো আমার ফ্ল্যাটে উঠে যেও। তো কত বড় মুশকিল আসান হয়ে গেল। তো মিঠু বললেন যে ওই দাদা মানে, সত্যি কথা বলতে গেলে রুমকি দি দাদা মানে আমাদের একটা দূত হিসাবে দেখা দিয়েছে। তো আমরা ডিসাইড করি ঠিক আছে দাদার ফ্ল্যাটে উঠবো। দাদা কি করেছে, আমরা যাওয়ার আগে কেয়ারটেকার কাছে চাবি আছে, ওকে দিয়ে মানুষ লাগিয়ে পুরো ঘর মানে আহ, এটা অসম, যেহেতু অসমের, তো অসমে সাফ সিকুন অ্যাসামিস চলেই আসে, ওরও এসে গেছে, আমারও চলে এসেছে, পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে। ঠিক আছে, গিয়ে বলছে খুবই ভালো লাগলো জানো রুমকিতে, খুবই ভালো ফ্ল্যাট। অ্যান্ড প্রথম আমরা যখন গেছি অবভিয়াসলি বুড়ন আমার সঙ্গেই গেছে। তো বুড়ন আমাদের সবকিছু ঠিকঠাক করে ও চলে এসছে। তো প্রথম প্রথম রুমকিতে সত্যি কথা বলতে গেলে কোনো কিছু আমি মেহসুসই করিনি, কোনো অনুভবই করিনি, কারণ আমার দাদা ছিল এখানে 3-4 বছর, দাদা থাকার পর যখন ও ইউএসএ আর কি যায় কাজটা নিয়ে, তারপর থেকে ইউএসএ 2 বছর ধরে আছে। এর আগে দাদা থাকতো, হ্যাঁ অনেকবার বলেছিল, তখন আসা হয়নি। হ্যাঁ, তখন কারণ বাবাও এক্সপায়ার হয়, নতুন নতুন চাকরি পেয়েছি, হয়নি। কিন্তু এখন যখন এসছে ফ্ল্যাটটা ভালো, আর দাদা বলতো যে ভালো আর কি, নেবার টেবাররাও ভালো। যাই হোক, ওরা যখন গেছে ওদের ঠিক পাশের ফ্ল্যাটটা তালা বন্ধ ছিল। আর যেহেতু নতুন গেছে, দেখো প্রত্যেকটা জায়গায় একটা মানুষের অ্যাডজাস্ট হতে তো একটু সময় লাগে, আশেপাশের মানুষের সঙ্গে কথাবার্তা বলতেও একটু সময় লাগে। ঠিক আছে, তো 1 সপ্তাহ পর বুড়ন চলে এসছে আসামে, ওর যেগুলি কাজ আছে, শুধু ওয়েস্ট বেঙ্গল না, ওর তোমার পাটনা, তারপর নর্থ ইস্টটা তো পুরোই ওকে কভার করতে হয়, পাটনা ভুবনেশ্বর এগুলি কভার করতে হয়। ঠিক আছে, তো বলছে যখন বুড়ন চলে এসেছে রুমকিদি, হালকা হালকা কিছু টের পাওয়া শুরু করলাম। কি না, কি টের পাওয়া শুরু করলে? তো বললে কি জানো তো, এই ঘরে দাদার ঘরে কিন্তু টিভি ছিল না। হ্যাঁ, ওরা যাওয়ার আগে টিভিটা বিক্রি করে গেছে। আর আমাদের প্রবলেম নেই, যেহেতু আমার ল্যাপটপ ছিল, আর আমি পুরোপুরি আমার মোবাইলে পুরোপুরি চার্জ মানে ইন্টারনেটের পুরো আনলিমিটেড ডাটা ফিল করে রেখেছিল। ঠিক আছে, বলছে টেনশন কোনো ব্যাপার না, আমি ওয়াইফাই দিয়ে কানেক্ট করে মানে তোমার ল্যাপটপে সবকিছু দেখতে পারতাম, মাও বাংলা মুভি দেখতে গেলে দেখতো আর কি। যাই হোক, তো কানেক্ট করে আমার তো অতটা অসুবিধা হয়নি। হ্যাঁ, ফ্রিজটা রুমকিতে খারাপ হয়ে গেছিল, তো আমরা একটা কাজ করতাম কি, যেহেতু বুঝতেই পারছো ওখানে তো অ্যাকচুয়ালি ট্রিটমেন্টের জন্যই গেছিলাম, তো ওই এক পদ ভাত ওরকম করে মার জন্য যা রান্না করতাম আমি ওটাই খেয়ে নিতাম, ওইরকম টাইপের চলছিল। আর একজন মানে ওই কেয়ারটেকারই একজন দিদিকে, হাউস হেল্পকে আমাকে ঠিক করে দিয়েছিল, ও এসে মোটামুটি বাসন মাজা টাজা সবকিছু করে দিয়ে যেত। তো বলছে যে জানো তো আমাদের ঘরে টিভি টিভি ছিল না বললামই। আমি যেমন মায়ের সঙ্গে ঘুমোতো, মানে দাদার কিন্তু 3 BHK রুম, তো আমি দুটো বেডরুমটা আর কি, দুটো বেডরুম ইউজ হতো, বুড়ন আসলে আমি আর বুড়ন এক রুমে শুতাম, মা আরেক রুমে শুতো। হ্যাঁ, যদিও পাশাপাশি। হ্যাঁ, আর না হলে মার সঙ্গেই ঘুমাতাম। ঠিক আছে, যদিও বুড়ন বারবার বলতো যে তুমি মায়ের সঙ্গে ইয়ে করো, আবার মা চাইতেন যে হাজবেন্ড যেহেতু নতুন বিয়ে হয়েছে, হ্যাঁ, মা চাইতো যে না যতদিন বুড়নে আছে তুই ওর সঙ্গে থাক, আর দরজা টরজা খোলা, মানে আমার দরজাটা খোলাই থাকবে। হ্যাঁ, তুই তো বুঝতেই পারবি, কারণ মিঠুর ঘুম খুব পাতলা। যাই হোক, তো বলছে কি জানো তো, টিভির সাউন্ড পেতাম। হুম, কেউ হয়তো টিভিতে আওয়াজ করছে, অথচ আমাদের ফ্ল্যাটে কিন্তু টিভি নেই, অথচ আমার মনে হতো, স্পষ্ট মনে হতো টিভির সাউন্ডটা আমাদের ফ্ল্যাট থেকে আসছে। তো মাকে যখন বলি, তো মা, তুমি ওষুধের ঘরেই বলো, মা না অতটা টের পেত না রাত্রেবেলা, মা মোটামুটি ভালোই সাউন্ড স্লিপ দিত। হ্যাঁ, তো বলছে যে না আমি তো কিছুই শুনি না। তারপর মা বলে যে হতে পারে রাত্রেবেলা তো দেখ পুরো নিশ্চুপ হয়ে যায়, পাশের বাড়িতে পাশের ফ্ল্যাটে হয়তো টিভির আওয়াজটাই তুই শুনতে পাচ্ছিস।
মানে টিভির আওয়াজ থেকে রুমকি দি আগের দিনে যে রেডিওর ফ্রিকোয়েন্সি মিলাতো না, যেমন একটু ঝিরঝির করে, তারপর 91 পয়েন্ট FM যে FM গুলো যে চলতো আগে, যে এরকম ওরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে ফ্রিকোয়েন্সি গুলি ধরা হতো না, বলছে ওই রকম রেডিওর আওয়াজ, যেমন কেউ ফ্রিকোয়েন্সি মিলাচ্ছে এবং রেডিও স্টেশনটা মেলানোর চেষ্টা করছে, অথচ আমাদের বাড়িতে ঘরে কেউ রেডিও নয়। হ্যাঁ, আর FM শুনলে তো মোবাইলেই শোনা যায় ব্লুটুথ দিয়ে, তো অত জোরে তো শোনার প্রশ্নই ওঠে না। তো আমি ভেবেছি হয়তো দেখো একটা স্ট্রেসের মধ্যে ছিলাম মায়ের শরীর নিয়ে, যেখানে জানছি যে অলরেডি আসামের ডক্টর বলে দিয়েছে বেশি সময় নেই, এখানে আমরা ট্রাই করছি, এখানে ডক্টর বলেছে ওষুধপত্র ঠিকঠাক করে চললে আর একটু বেশি দিন বাঁচতে পারবে, তো ট্রিটমেন্ট চলছে। অ্যান্ড হাজব্যান্ডও মানে নতুন বিয়ে হয়েছে, হাজব্যান্ডও ওইখানে, হাজব্যান্ডের জন্য টেনশন, নানা রকম হয়তো আমার মেন্টাল স্ট্রেসের জন্য হয়তো আমি এইসব শুনতে পাচ্ছি, যেটা হয়ে থাকে। বলছে উৎপাতটা কখন শুরু হলো জানো রুমকিদি? ধরো প্রথমবার তো বুড়ন আমাকে দিয়ে গেল, তারপরে 1 সপ্তাহ পর যখন বুড়ন আসলো আবার, হ্যাঁ, তো আমি কিন্তু বাকে মানে তখন তো ওলা উবের চলেই এসেছিল, ওলা উবের করেই নিয়ে যাচ্ছি ওই ইনস্টিটিউশনে, আবার নিয়ে আসছি, ওরকম ভাবে চলছে আর কি। তো বুড়ন যখন আসলো, বলছে, আমি বুঝতে পারছিলাম কিছুটা একটা প্রবলেম হচ্ছিল, যেমন বুড়নকে না আমি সহ্য করতে পারছিলাম না। অথচ সত্যি কথা বলতে গেলে নতুন বিয়ে হয়েছে বুড়নের জন্য, তো বুড়ন কিন্তু ওর তুমি বলতে পারো লাভ ম্যারেজও বলা যায় এটাকে, মানে ও পছন্দ করতো দুজন দুজনাকে, কিন্তু হ্যাঁ দুজন দুজন ঘুরতে যাওয়া ওইসব নয়, মানে বলেন না একটা ম্যাচিওরড লাভ রিলেশন ছিল ওদের মধ্যে। এবং ওদের এই রিলেশনের ধরো 1.5 বছরের মাথায় বিয়েটা হয়েছে আর কি, ওদের রিলেশনটা হয়েছে ওরকম টাইপের আর কি, 1.5 বছর পর বিয়েটা হয়েছে, যাই হোক। তো বলছে যে কই আর কি একটা চার্ম থাকে, হ্যাঁ, হয়তো আমি যখন মাকে নিয়ে এসেছি, ও বুড়ন যখন চলে গেছিল আমি ওকে মিস করতাম, হ্যাঁ, মানে খারাপ লাগতো ওর জন্য, ও থাকলে ভালো হতো। তো যাই হোক, নিজেকে মানানোর চেষ্টা করে নিয়েছে, কারণ করতে হবে, হ্যাঁ। কিন্তু ওকে যেমন সহ্য করতে পারে না। তো হঠাৎ একদিন জানো তো, আমি পালং শাক খেতে খুব ভালোবাসি, তো বুড়ন পালং শাক নিয়ে এসেছে। ও পালং শাক এনেছে কেন, ওই নিয়ে খুব ঝগড়া, ওর সাথে নাকি বুড়নের সঙ্গে ঝগড়া করছে। ওর মা বলছে, আই, তুই তো ভালোবাসিস বলে তোর বর তোকে নিয়ে আসছে। তো তখন বলছে যে কে করবে, হ্যাঁ, আমার কি এত হাতে কাজ আছে, তোমাকে নিয়ে হসপিটালে যেতে হবে, হ্যাঁ, এই পালং শাক ধৌড়ে কাটোরে ইয়ে করে। মা বলে যে তুই তো রান্না করছিসই, পালং শাক তুই ভালোবাসিস বলে এনেছি, তুই এরকম কেন করছিস? বলছি, রুমকিতে আমি জানি না, আই ডোন্ট নো ওয়াই, আমি যেমন বুড়নকে সহ্য করতে পারছি না। তো আমি আগেই বললাম যে যখন মানে প্রথমবার এসেছিল তখন ওর মানে বুড়ন বলেছিল মায়ের সঙ্গে ঘুমাতে, বাট ওর মা ঘুমোতে দেয়নি, বলছে না তুমি তোমার হাজবেন্ডের সঙ্গে ঘুমাও। এইবার কি হয়েছে, নিজে ইচ্ছে করে কিন্তু ওর মায়ের কাছে ঘুমোতে চলে গেছিল। তো মা তো খুব বকাবকি করেছে, হাজবেন্ডটা এসছে, নতুন বিয়ে হয়েছে, এরকম কেন করছো, আমি তো ঠিকই আছি, আর তুমি তো জানো ওষুধের প্রভাবে আমি ঘুমিয়ে থাকি, আমি কিছু টেরও পাই না। তো বলছে না, তোমার শরীর শরীর খারাপ করলে নানা রকম অজুহাত, অ্যাজ ইফ ও ওর হাজবেন্ডের সঙ্গে যেতে চায় না বা ঘুমোতে চায় না। তো একদিন কি হয়েছে, মানে বুড়ন বুড়ন যেদিন আসে ওই দিন পালং শাকের ইনসিডেন্টটা হয়েছে, তারপরের দিন রাত্রে ওর মার সঙ্গে ঘুমোতে গেছে, পরের দিনের কথা বলছে, পরের দিন রাত্রে আবার ওর মায়ের সঙ্গে ঘুমোতে গেছে, এই নিয়ে মা আর মেয়ের মধ্যে তর্কাতর্কি চলছে। মা বলছে তুই বরের সঙ্গে ঘুমোতে যা, ঠিক আছে। আচ্ছা, মিঠু কিন্তু পারফিউম ইউজ করে না, হ্যাঁ, ওর উগ্র গন্ধতে মাথা ব্যথা করে বলে ও কোনোদিনও পারফিউম ইউজ করে না। ইনফ্যাক্ট ও যে পাউডারও ইউজ করে, বলছে খুব মানে মাইল্ড যেগুলি খুশবু হয় মানে সেন্ট হয় ওগুলি ইউজ করি, তাও আর কি যতটুকু পারি আর কি, কম ইউজ করলে হয়, মানে বলে আমি নিতে পারি না, আমার মাথা ধরে যায়, ঠিক আছে। আহ তোমার ওর হাজবেন্ড হঠাৎ ওর শরীর থেকে সুগন্ধ পাওয়া শুরু করলো। তখন ওর হাজবেন্ড বলছে, কি হলো, তুমি না পারফিউম ইউজ করে না, তোমার গা দিয়ে এত গন্ধ বেরোচ্ছে। তখন ও বলছে যে আগে ইউজ করতাম না, এখন করি, এখন ভালো লাগে। অথচ ওর মানে ওর বেডরুমে কোনো পারফিউম নেই। যেই পারফিউমটা ওর হাজবেন্ড ইউজ করে সেটা তো মেল পারফিউম, ওটা ওর হাজবেন্ডের, সেই স্মেলটা আলাদা। অথচ ফ্ল্যাটে কিন্তু ওর ব্যবহারযোগ্য কোনো পারফিউমই নেই, ওর মা তো করেই না, বললামই। মানে বেচারি এত দুরারোগ্য নিয়ে, যেখানে ডক্টর টাইম দিয়েছে, পারফিউম তো একটা বিলাসিতা ইউজ করা। হুম। তো যাই হোক, খুঁজে পেলো না। ওই দিন রাত্রে আবার ও যখন মায়ের কাছে ঘুমোতে গেছে, শোনে কি ওর হাজবেন্ড শুনছে ওনার ওয়াইফের গলার আওয়াজ। অ্যান্ড যেমন ওদের ব্যালকানি আছে, 3 BHK, তো ওদের কিন্তু দুটো ব্যালকানি, একটা ব্যালকানির থেকে স্পষ্ট, যেহেতু বললাম রাত্রবেলা নিশ্চুপ। অ্যান্ড ওর না কোথাও ভাবছে যে কি হলো, মিঠু এত চেঞ্জ কেন, কি করে হয়ে গেল, ও আমাকে এত ইগনোর করছে কেন। ওরও একটা মনে একটা দেখো দ্বন্দ্ব চলছিল, ঘুমটা আসছিল না, ও স্পষ্ট শুনতে পাচ্ছে মিঠু যেমন কার সঙ্গে কথা বলছে, ঠিক আছে। তো উঠে গিয়ে দেখে সত্যি মিঠু যেমন অনর্গল কারোর সঙ্গে কথা বলে যাচ্ছে, মানে হয়তো না স্বল্প পরিচিত কেউ, হয়তো বন্ধুত্ব হয়েছে নতুন নতুন ওরকম টাইপের।
তো বলছে তুমি কার সঙ্গে কথা বলছো? হ্যাঁ। আহ, তো ওর মা তো বললাম ডিপ ঘুমোয় আর কি, ওনার মা তো টের পায়নি। তো যেই মিঠু ওর হাজবেন্ডকে দেখেছে না, চুপচাপ করে ওর মায়ের বিছানায় গিয়ে ঘুমিয়ে গেছে। তো পরের দিন সকালে তো বলছে তুমি কার সঙ্গে ব্যালকানিতে কথা বলছিলে? কেউ তো ছিল না। তো বলছে কোথায় আমি কথা বলছি? বলে আমি স্পষ্ট গিয়ে যখন তোমাকে বললাম তুমি মানে চট করে তুমি তোমার ইয়েতে চলে গেলে, কি বলে, তোমার মায়ের এখানে চলে আসলে, ঘুমিয়ে গেলে, তুমি কোনো কিছু আহ উত্তর দাওনি। তো না, ও না কোনো মানে উত্তর দিচ্ছে না। মিঠু বলল, মিঠু আমাদের সঙ্গে শেয়ার করেছে, বলছে আমার হাজবেন্ড একটা কথা বললো জানো, যদিও তখন আমি মানে তখন তো আমি ওই মুডেই ছিলাম না, মানে ওকে দেখলে আমি উগ্র হয়ে যাচ্ছিলাম। বলছে মানে আমার চোখটা না তোমার একটু ডার্ক ব্রাউনিশ টাইপের, মানে জেনারেলি ব্রাউনই হয়, যেমন আমার চোখের মুনিটাও কিন্তু ডার্ক ব্রাউন, কিন্তু সন্ধ্যার পরে মিঠুর চোখের মুনিটা কিন্তু ব্ল্যাক কালার হয়ে যেত, একদম কালা কুচকুচ। মানে ব্রাউন অ্যান্ড ব্ল্যাকের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে, যেমন আমার চোখটা পুরো ব্রাউন, কেউ দেখলেই বলতে পারবে যে আমার চোখের মুনিটা কিন্তু ব্রাউন। আমি কিন্তু কন্ট্যাক্ট লেন্স ইউজ করি না, ঠিক আছে? মিঠুও কন্ট্যাক্ট লেন্স ইউজ করতো না। তো মানে একদম কালো টুকটুকো, মানে কালো পুরো চোখের মনিটা পুরো কালো কুচকুচে। তো তখন ওর হাজবেন্ড জিজ্ঞেস করছে তুমি কি আজকাল কন্ট্যাক্ট লেন্স ইউজ করছো নাকি? বলছে কেন ইউজ করবো, আমি তো কোনোদিনও কন্ট্যাক্ট লেন্স ইউজ করি না। বলে তোমার চোখের মনি তাহলে কালো কেন? বলছে কি দেখতে, তুমি কি দেখছো? আমার চোখের মনি যেরকম কালার ছিল ওরকমই ছিল। এই জিনিসটা শোনার পর ওর মাও কিন্তু জিনিসটা নোটিস করলো, মানে রাত্রে মেয়ের কালার একটা থাকে চোখের, দিনের বেলা চোখের কালার কিন্তু আলাদা হয়ে যায়। আমি বললাম 1 সপ্তাহ থাকার জন্য এসেছিল মিঠুর বর বুরন। তো একদিন কি হয়েছে, মিঠুর বরের সঙ্গে কি নিয়ে একটা ঝগড়া লেগেছে, হ্যাঁ, মিঠুর বরের রুমে কিন্তু, হ্যাঁ বললাম 3 BHK দুটো রুম ওরা ইউজ করছিল, একটা রুম বন্ধই ছিল। তো প্রত্যেকটা ফ্ল্যাটের দেখবে একটা জানলা থাকে, যেমন আমার এই ফ্ল্যাটেরও আছে জানলা, হ্যাঁ, স্লাইডিং ডোর। আর আমার না গ্রিল গুলি না এরকম এরকম, বুঝতে পেরেছো, এরকম এরকম, এরকম এরকম টাইপের, হ্যাঁ। তো কথা বলতে বলতে হঠাৎ দেখি কি মিঠু যেমন টিকটিকি বলবো না, বানরের মতো না ওই রেলিংটা এরকম এরকম করে ধরে এরকম করে ধরে রয়েছে, হ্যাঁ। তো আহ, ইয়ে বলছে, মানে বুড়ন বলছে এই তুমি ইয়ার কি করছো নাকি, এরকম করে কে এরকম করে রেলিং রেলিং এরকম করে উঠে বসে আছো কেন? নামো। না নামবো না। নামো বলছি। তো রাগে বলছে কেন নামবো, নামবো নামবি, আমি এখানে ঠিক আছি। তো ওদের চিৎকার চেঁচামেচি, বললাম দিনের বেলায় কাণ্ড হচ্ছে। ওর মা এসছে, এসে বলছে এই তোর কি হয়েছে, তুই এরকম করে জানলার রেলিং এ উঠে এরকম করে বসে আছিস কেন? মানে এরকম করে ধরে, বুঝেছো কি বলবো ওটাকে, বাদুর যেমন এরকম করে রেলিংটাকে ধরে এরকম চিপকে থাকে ওরকম টাইপের চিপকে রয়েছে, পাটাও রেলিং এর এরকম করে চিপকে রয়েছে। তো বলছে না নামবো না। তো ওর মা বলছে কি হলো, তুই এরকম করে বসে আছিস কেন, এরকম করছিস, হ্যাঁ? তো বলছে আমি এখান দিয়ে জানলা দিয়ে বেরিয়ে ওই পাশের ফ্ল্যাটটা দেখাচ্ছে ওই দিকে চলে যাব, হ্যাঁ। তো বলছি তুই পাগল নাকি? ওর মা একদম পুরো এরকম করে হ্যাচকা, মানে বেচারি একটু দুর্বল, হ্যাচকা টান মারছে, দুর্বলে তো মানে ওর যেমন পশুর মতো শক্তি, মিঠুর বলছে আমার বলে তখন পুরো পশুর মতো শক্তি। এই জিনিসটা ওর মা, মানে ও যখন একটু ঠিক হয়েছে, মা তখন জীবিত ছিলেন, তখন এই জিনিসটা রিভিল করেছে, হ্যাঁ। আর তখন বুড়োনো জোর করে ওকে নামিয়েছে গ্রিল থেকে, নামানোর পর হনহন করে দুপুরবেলা ওই বুড়োনের রুমেই, মানে বুড়োনের খাটেই ও কিন্তু ঘুমিয়ে গেছে। তখন না ওর মাকে বলছে, মানে যেহেতু মা বলেই তো বুড়ন সম্বোধন করে শাশুড়ি মাকে, বলছে মা ওর মধ্যে না খুব পরিবর্তন আসছে গো মা, আমি চিনতে পারছি না, ও আগের মিঠু নয়। তখন ও বলছে কি বাবা আমার শরীর খারাপের জন্য ওর মানসিক চাপ বাড়ছে, মানসিক কোনো মানে প্রবলেম শুরু হলো নাকি? তো বলছে মা এরকম তো ছিল না। বলছে আমিও তো বুঝতে পারছি না, হ্যাঁ। তারপর বলছে যে ও মা ও তো পারফিউম ইউজ করতো না, ওর গায়ে দিয়ে এত সুগন্ধ বের হয়। তো বলছে এক্স্যাক্টলি, ও কিন্তু আমার ঘরে কিন্তু পারফিউম নাই, বলছে এখানেও নাই, তো ওর শরীর থেকে এত সুগন্ধ হয় কি করে? তো ওরা না ঠিক বুঝতে পারছে না। আর দেখো আমরা যেমন এই প্ল্যাটফর্মে আমি ভৌতিক ইনসিডেন্ট শেয়ার করি, তোমরা পাঠাও, তো আমরা মোটামুটি একটা বিশ্বাস করি। কিন্তু ভাবো তো যদি নতুন হতো, বা আমি এইসব ব্যাপারে কোনো জানতাম না, বা ভূত আছে জানি বাট আমার সঙ্গে হবে এটা তো কল্পনা কেউ করতে পারে না। ওরাও না এটার সঙ্গে না ভৌতিকের রিলেশনটা ওরা মানে ম্যাচ করতে পারছে না। ওরা ভাবছে মিঠুর কোনো মানসিক বিকারগ্রস্ত হয়েছে, ও মানসিক বিকারগ্রস্ত আর কি মিঠু। ঠিক আছে। পাশের ফ্ল্যাট থেকে রাত্রেবেলা একদিন কি হয়েছে বলতো, বন 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 করে ফ্যানের আওয়াজ, মানে প্রচন্ড জোরে ফ্যান। এতদিন আসে না, পার্টিকুলার সেই রাত্রেই কিন্তু মিঠুর হাজবেন্ড শুনে, মিঠু তোর মায়ের সঙ্গে ঘুমোচ্ছে। তো অথচ উনি জানেন যে পাশের ফ্ল্যাটটা বন্ধ। তো ওই একটাই কনসেপ্ট যে রাত্রেবেলা হয়তো পাশে আরো কেউ স্পিডে চালিয়েছে ফ্যান, বা হয় না ফ্যানের কোনো রকমের হয়তো গড়বড়ি এসছে তাই সাউন্ড করছে জোরে, তাই এইবার এই মানে আজকে রাত্রে এত কানে বাজছে। ওই দিন সকালবেলা
মিঠুর গায়ে জানো তো নানা রকম আঁচড়ের স্পটও দেখতে পারলো। বলছি তোমাকে এত আঁচড়, আঁচড়টা কেমন বলো তো? মানে খুব পিকুলিয়ার পিকুলিয়ার ঘাড়ে একটা আঁচড়, ঠিক আছে, ঘাড়ের দিকে আঁচড়, এইসব মানে কে জোরে এরকম করে ধরলে যেরকম নোক লেগে যায় আঁচড় ওরকম টাইপের। মানে আঁচড় ঠিক না, মানে খিমচি এরকম করে যে একটা স্পট পড়ে যায় না নোকের, ওই রকম। হ্যাঁ, তো বলছে কি কে জানি না কি হচ্ছে নিজের নোকে, বলে নিজের নোক এরকম করে কেউ স্প্রে মানে দাবাবে নাকি? তো একদিন কি হয়েছে, ওনার শাশুড়ি মা মানে মিঠুর মায়ের খুব ইচ্ছে আর কি, এতদিন ধরে তো আছে উনি অনেকটা মানে ওষুধ যেহেতু পড়েছে অনেকটা আর কি সুস্থ আর কি। সুস্থ মানে বুঝতেই পারছি ভিতরে যখন অত দুরারোগ বাসা বেঁধে যায় অত তো সুস্থ না, বাট উনি একটা ইচ্ছা প্রকট করলেন যে কালীঘাট উনি যাবেন। তো মিঠু তো খুব না করছে, এই শরীর নিয়ে তুমি কালীঘাট যেতে পারবে না, অনেক লম্বা লাইন। তখন ওর হাজবেন্ড বলছে মা যখন ইচ্ছে করেছে চলো, পান্ডাদেরকে না হয় একটু এক্সট্রা কিছু দিয়ে দেবো না, বলবো যে শরীর খারাপ, একটু ডাইরেক্ট যাতে ইয়ে করে দেয়। তো গেছে কালীঘাট। প্ল্যানিং তো ছিল তিনজনই, কিন্তু মিঠু বেঁকে বসেছে। মিঠু বলছে যাবে না কেন, বলছে না ও মন্দিরে ঢুকবে না কেন, ও বলছে পিরিয়ডস এসে গেছে। তো ওর মা বলছে আরে 10 দিন আগে তোর পিরিয়ডস এসে গেছে, তোর এখন আবার কিসের পিরিয়ডস রে? তো বলছে যে না হয়তো ক্লিয়ার হয়নি, গায়ে দেখেছি, আমি যাব না। তা এখন এই কথাটা বলে গেলে তো কেউ আর জোর দেয় না, তো একজন পান্ডাকে ওনারা মানে ইয়ে করে, তো উনি বলছেন যে এরকম শরীর খারাপ, বলছে না না ঠিক আছে। তো উনি সিধা গিয়ে ওনাকে দর্শন করিয়ে নিয়ে এসছে। তো মিঠু দাঁড়িয়েছিল, একজন মানে সাধক গোছের লোক অনেকক্ষণ ধরে মিঠুকে ফলো করছে। তো মিঠু তো দাঁড়িয়েছিল, ওর আশা ওয়েট করছিল, মন্দিরের ভিতর নয় কিন্তু। তো যখন দেখেছে বুড়ন আর বুড়নের মা মিঠুর সঙ্গে কথা বলছে, হ্যাঁ, প্রসাদ দিতে চাইছি, মিঠু বলছেন যে এখন নেবো না, বাড়িতে গিয়ে নেবো। তখন হঠাৎ উনি না বুড়নকে ডাক দিয়েছে, বাবা শোনো এখানে একটু কথা। তো বুড়ন তো অবাক, অচেনা অজানা মানুষ, কলকাতা তো কাউকে চেনেই না। হ্যাঁ, যেমন আমাদের যা হয়, আমরা আসামে বর্ন অ্যান্ড ব্রট আপ, ওখানে রিলেটিভ আছে, চেনা পরিচয়, বন্ধু বান্ধব, সেখানে কেউ থাকলেও থাকতে পারে, কলকাতায় তো কেউ নেই, কেন ডাকছে? তো জেনারেলি এরকম মানে দেখলেই বোঝা যায় হয়তো কোনো পয়সার ডিমান্ড টিমান্ড করবে নাকি। তো এসে এসে বলছে কি তোমাকে একটা কথা বলি, উনি কে? তো বলছে উনি আমার স্ত্রী। আর ওই ভদ্র মহিলা বলছে উনি ওর মা, ওনার ট্রিটমেন্টের জন্যই আমরা এখানে এসেছি, এরকম অমুক ইনস্টিটিউশনে ওনার ট্রিটমেন্ট চলছে। বলছে বাবা তোমার আহ, স্ত্রীর মধ্যে কি কোনো রকমের তুমি চেঞ্জ মানে পরিবর্তন লক্ষ্য করতে পারছো? তো বলছে উনি, ও বুড়ন তো অবাক, হ্যাঁ, বলছে মানে কিরকম, মানে হ্যাঁ একটু তো পরিবর্তন হয়েছে, যেহেতু মায়ের এত মানে বলেছে যে এরকম প্রবলেম আর কি, দুরারোগ্য। তো আমাদের তো আসামের ডক্টর আলটিমেট দিয়ে দিয়েছিল বেশি দিন থাকবে না, তো এখানে ডক্টর বলেছে ওষুধ মেডিসিন গুলি ঠিকঠাক করলে, ট্রিটমেন্ট চললে কিছুদিন আরো বাঁচতে পারে। তো বলছে না মানসিক ওর নয়, ওর কিন্তু অন্য কিছু ওর উপর দেখতে পাচ্ছি। তো বলছে যে আমরা তো কিছু বুঝতে পারছি না, আপনি কি বলতে চাইছেন? বলছে তোমার স্ত্রীর মধ্যে না আমি একটা ছায়া, ওর পেছনে একটা ছায়া দেখেছি, মানে যেটা অশরীরী আত্মা, হ্যাঁ, যার প্রভাব তোমার স্ত্রীর মধ্যে পড়েছে। আর তুমি যেগুলি পরিবর্তন বলেছো মানসিক বিকারগ্রস্ততার জন্য হয়েছে, নয়, এটা কিন্তু ওর জন্যই হয়েছে। তো বলছে যে আমরা তো এগুলো কিছু বুঝি না, এরকম তো কিছু জানি না, কোনোদিনও হয়নি, কি করব? তো বলছে কিচ্ছু করতে হবে না, তোমরা তোমরা কোথায় আছো? তো বললো যে এরকম এরকম ওর দাদার যেহেতু এরকম লম্বা ট্রিটমেন্ট, মানে ততক্ষণে বুড়ন বুঝতে পেরেছে লোকটা কিন্তু ওইরকম লোভী জাতীয় সাধক নয়। উনি খুব মানে বলে না এক একজনের সঙ্গে কথা বললে দেখবে যে ইন্টেনশনটা শুধু লোভ নয় বা টাকা পয়সার চাহিদা নয়, অন্যরকম। উনি উনি টোটালি অন্যরকম একজন ব্যক্তিত্ব। তখন বললো যে এরকম এরকম, বলছে কতদিন ধরে বন্ধ ছিল? বলছে 2 বছর ধরে। তখন বললো যে ওখানে কি কোনো মৃত্যু হয়েছে? বলছে না না, দাদারা থাকতো, তারপর তো ওরা বাইরে চলে গেছে কাজ নিয়ে, বিদেশে থাকে, তাদের রুমটা বন্ধই থাকে, ওরা ভাড়া দিতে চায়নি কারণ নিজেরা ইউজ করেছে, বা ইন ফিউচার যদি কোনোদিন ওরা ইন্ডিয়াতে আসে তো ইচ্ছে আছে আর কি, আর এখনো মানে ওদের আসবাবপত্র, বৌদির জিনিসপত্র সবকিছু আছে, তাই ওরা ভাড়া দিতে চায়নি। তখন বলছে তুমি জিজ্ঞেস করো তো আশেপাশে কোনো অপমৃত্যু হয়েছে নাকি। হ্যাঁ, যারা আর কি থাকে ওরকম কিছু, আগেই ভৌতিক কিছু বলো না। তারপর না লোকটা নিজের নাম্বার দিয়েছে, বলছে তুমি খবর টবর নিয়ে তুমি আমাকে ফোন নাম্বারে ফোন করবে। ঠিক আছে। তখন গেছে, ওর মা ওর শাশুড়ি মাকে কিছু বলেনি, যেহেতু ওনার শরীর খারাপ, উনি ভয়ও পেতে পারেন না, হাজার হোক নিজের একমাত্র মেয়ে। তো কেয়ারটেকার যে বললাম ওর সঙ্গে কথা বলছে, তো বলছে যে আচ্ছা ওই আমাদের পাশের ফ্ল্যাটটা বন্ধ, হ্যাঁ, কেউ থাকে না নাকি?
তো বলছে আরে ওখানে একটু তোমার আইন কানুনের ইয়ে চলছে আর কি, মুকদ্দমা আইনি মুকদ্দমাগুলি চলছে ওই ফ্ল্যাটটা, তাই বন্ধ, গভর্নমেন্ট থেকে সিল করা, বন্ধ করা আছে। তো বলছে কেন, কি হয়েছে? তো বলছে যে ওই ফ্ল্যাটের মানুষরা তো ইয়ে মানে ইয়ের বড় শ্যালকের কথা বললো, ওদেরকে চিনতো, লোকটা ভালো ছিল জানো, লাভ ম্যারেজ করেছিল, নিজে পছন্দ করেই বিয়ে করেছে, এবং 6 মাস পরে জানতে পারে ওর বউটা ভালো না, 10 জনের সঙ্গে আর কি সম্পর্ক। লোকটার আবার লোকটার বাড়ির থেকে এই বিয়েতে রাজি ছিল না, এবং যখন জানা যায় যে বউটার চরিত্রটা ভালো নয়, একাধিক ছেলের সঙ্গে সে প্রেমের সঙ্গে লিপ্ত, তখন ওর বাড়ির থেকে খোঁচা দেওয়া শুরু করে, হ্যাঁ খুব তো বলেছিলি, কত না করেছি এই মেয়েকে বিয়ে করিস না। তো কোথাও না কোথাও না এটা একটা ইগোতে লাগে, সম্মানে লাগে, এবং ও বলছে যে ওইখানেই জানো তো মানে পাখার মধ্যে বুঝতেই পারছো, নিজের প্রাণটা নিজে নিয়ে নেয়। হ্যাঁ, তো তারপর থেকে বউ যেহেতু ডিভোর্স দেয়নি, বউয়ের সঙ্গে শ্বশুর বাড়ির একটা মামলা মোকদ্দমা চলছে আর কি। শ্বশুর বাড়ি এটা প্রমাণ করতে ব্যস্ত যে বউয়ের জন্য প্রাণটা গেছে, ও দুশ্চরিত্রা। হুম, যেটা কিছু ক্ষেত্রে হয়তো কেয়ারটেকার বলছে বউটা সত্যিই ভালো ছিল না, কারণ দাদাবাবু যখন না থাকতেন অনেক অনেক অচেনা অচেনা ছেলেকে খালি দেখতাম, আর যেহেতু এন্ট্রি করতে হয়। হ্যাঁ, আর দাদাবাবুকে তো ওরকম ভাবে খুলে বলাও যায় না, কারণ আমি হলো কেয়ারটেকার মানুষ, ঠিক আছে, বলবে যে আমার বউয়ের নামে দোষারোপ দিচ্ছ। যখন অফিসের কলিগ বা আশেপাশের মানুষ আত্মীয় স্বজনরা যখন বললো, তখন দাদাবাবু আমাকে জিজ্ঞেস করেছে, তখন আমি রেজিস্ট্রি দেখে দিই, মানে রেজিস্ট্রিটা দেখে দিই যে হ্যাঁ, রেজিস্ট্রিটা দেখে বলছি যে আপনার বাড়িতে কিন্তু এই গেস্টরা এসেছিল। তখন ওই দিনই আর কি তুমুল ঝগড়াটা লাগে। তো বুঝে গেল বাড়িতে ও পুরো ঢুকেনি, কারণ যেহেতু শাশুড়ি মাকেও কিছু বলবে না, আর ও তো পুরোপুরি বুঝতেই পারছে যে সত্যি ছায়া এসছে। লোক সাধককে ফোন করলে যে বাবা আপনি যা যা বলেছেন এরকম এরকম একটা ইনসিডেন্ট হয়েছে। বলছে বুঝতে পারছি, এবং যেহেতু ও নতুন বিয়ে করে এসছো তোমরা, হ্যাঁ একটা সুন্দর, বলছে এখানে বন্ডিং তোমাদের, বলছে হ্যাঁ আমরা হাজব্যান্ড ওয়াইফ প্রথম যখন এসেছি তখন তো একসঙ্গেই থেকেছে, একটা ভালো মুভমেন্ট তো আমরা কাটিয়েছি। বলছে ওটাই ওকে অ্যাট্রাক্ট করেছে, আর যেহেতু একদমই লাগা, অ্যান্ড বোঝাই যাচ্ছে ওরকম ভাবে বোধহয় ওর কাজটাও ঠিকঠাক করা হয়নি। তো বলছে কি করা যায়? বলছে কিচ্ছু করতে হবে না, খুবই সিম্পল। তোমাদের ভগবানের তো ফটো ফটো নিশ্চয়ই লাগিয়েছো? বলছে হ্যাঁ লাগিয়েছি। বলছে দিনরাত কর্পূর জ্বালিয়ে ধূপ দীপ দাও, গঙ্গার জল এখানে অ্যাভেলেবেল, কিনতেও পাওয়া যায়, গঙ্গাও এখানে, বাবুঘাট হোক যেখান থেকে হোক তুমি গঙ্গা জল এনে সকাল বিকাল গঙ্গার জল ছড়াও, সবসময় পবিত্র পজিটিভ জিনিস চালিয়ে রাখো, ঠাকুরের গান চালিয়ে রাখো, ঠিক আছে। শাশুড়ি মাকে বলো ওনার ইষ্ট নাম জপ করতে। হ্যাঁ, তো বলছে ওনার শরীর খারাপের জন্য ওরকম ভাবে উনি আর্নিক বাগেরা করতে পারছেন না, বলছে তুমি বিছানার মধ্যেই করতে বলো না, গুরুর নাম মুখে নিতে বলো, ঠিক আছে, ঠাকুরের সঙ্গে সংস্পর্শে থাকো। তখন বলছে হ্যাঁ আমাদের পক্ষে আরো কয়েকদিন আছে, আরো 15-20 দিনের মতো আমার থাকতে হবে, ঠিক আছে আমাদের। তো এখন যদি হোটেলেও যায় তাও খরচ সাপেক্ষ, অ্যান্ড ট্রিটমেন্টেও তো বুঝতেই পারছো কত খরচ যাচ্ছে। তখন বলছে যে না টেনশন করো না, তারপর বলছে যে তুমি কালকে একটু কালী, ওই যেখানে কালী মায়ের মন্দিরে এসো, আমি কিছু জিনিস দেবো, হ্যাঁ ওই জিনিসগুলি দিলেই আর প্রবলেম হবে না। সে হয়তো থাকবে বাট তোমাদের কোনো প্রবলেম করবে না। তো কি দিল, আর বলছে যে তুমি তোমার দাদাকেও মানে শ্যালককেও বলে দেবে যে জিনিসগুলি দিয়েছে ওই জিনিসগুলি যাতে না খুলে। তো উনি কি বললেন যে উনি ওই তোমার মায়ের ফুলের আশীর্বাদ না লাল শালুতে না পুরো গিট মেরে মেরে দিলেন, হ্যাঁ গিট মেরে মেরে দিলেন, আর মন্ত্রপুত্র 4টা গজাল প্যারেক দিলেন, 2টা প্যারেক সামনের এন্ট্রান্সের দরজাতে ঠুকে ওই লাল শালু কাপড়টা দিতে। হ্যাঁ মানে ওটা ইয়ে করে রাখতে। তখন আবার জিজ্ঞেস করেছে লাল শালু কাপড় এটা তো দিন দিন থাকতে পচেও যেতে পারে। তো বলছে যে তুমি বলো যে স্নান টান করে ওই জিনিসটাকে আরেকটা নতুন কাপড়ে এরকম করে পেঁচিয়ে ওই জায়গায় রাখতে। হ্যাঁ, অ্যান্ড ফুলটা যে দিয়েছে বলছে যে ওটা মাদুলির মধ্যে, রূপার মাদুলি দেখবে সোনারও দোকানে পাওয়া যায়, ওখানে ওই জিনিসটা ভরে তুমি ওর গায়ে ধারণ, মানে যেহেতু ওর প্রতি নজরটা গেছে ওকে ধারণ কর, মানে তুমি ওকে পরিয়ে দিও। আর এটা পরাবে সব কাজ করার পর, ওই প্যারেক গেথে ওইগুলি লাগানোর পর কিন্তু করাবে, না হলে কিন্তু গায়ে টাচ দিতে পারবে না তোমরা। তো এসব করার পর ঠিক ঠিক মাদুলিটা যখন লাগিয়েছে, ও মিঠু কিন্তু আস্তে আস্তে আগের মিঠু হয়ে গেছে, এই জিনিসগুলি বলেনি কিছু, ঠিক আছে, যেহেতু ফোন নাম্বার ছিল। তারপর বলল কি যে দেখো আমি যা করার করে দিয়েছি, বাট তথাপিও কোনো রকমের প্রবলেম, ইনফ্যাক্ট তোমরা আসামে গিয়েও যদি কোনো প্রবলেম হয় আমাকে কিন্তু তুমি কন্ট্যাক্ট করবে। আচ্ছা, এখানে ওর মায়ের ট্রিটমেন্ট হয়ে গেছে, ডক্টর বলেছে আরো হয়তো 1 বছর উনি এই ওষুধগুলি মেডিসিন তোমরা ইয়ে করো, 6 মাস পরে রিভিউ এসো, আরো 1 বছর তোমরা মাকে আর কি টেনে নিতে পারবে, আর কি জীবিত থাকতে পারবে যদি পুরো ভালোভাবে এরকম ভাবে রাখো আর কি। তো ওরা জাস্ট আসামে এসছে, আসামে আসার 15 দিনের মাথায় কিন্তু ওর মা মারা যায়।
তোর মা কিন্তু অনেকটা ভালোর পথেই ছিল গো, মানে যদিও বুঝতে পারছো যে এই রোগটা কিন্তু সারানোর মতো রোগ না, যেই স্টেজে চলে গেছিল, বাট ওই ডক্টর কিন্তু আশ্বাস দিয়েছিল, এবং আসামে গিয়ে ওনার পরিচিত এক ডক্টরের সঙ্গে কনসাল্ট করার পর বলছে না না, মেডিসিন ঠিক দিয়েছে, এরকম এরকম ভাবেই চলো, আরেকদিন থাক, আরো কয়দিন থাকবে। 15 দিন পরে মারা গেল মিঠুর মা, মিঠু যেটা বললো। এবং তারপর নাকি এগুলি কিন্তু পরে ওর মা মানে যখন আর কি আসামে আসে, আমি বললাম ঠিকই হয়ে গেছিল, 15 দিন পরে হঠাৎ মারা যায়। ওর মা এবং ওর হাজবেন্ড কিন্তু এই কথা বলেছে, তুমি কি কি কাণ্ড করেছে, বলছে কি কাণ্ড করেছে, ওর কিছু কিছু মনে ছিল, কিছু কিছু মনে ছিল না যে ও এই কাণ্ড করেছে। বা রাতে যে ব্যালকানিতে গিয়ে কথা বলতো, বা হাজবেন্ডের সঙ্গে যে সবসময় মিসবিহেভ করতো, খালি একটা কথা বলেছে মিঠু, বলছে আমার এটা মনে আছে ওকে দেখলে আমার রাগ উঠতো, এটা আমি জানতাম, কিন্তু কেন রাগ উঠতো সেটা আমি হয়তো তোমাকে এখন এক্সপ্লেন করে বলতে পারবো না। তো তখন মারা যাওয়ার পর, শ্রাদ্ধ শান্তি হওয়ার পর ওই ইয়েকে মারা মানে তোমার সেই সাধককে ফোন করে বলছে বাবা এরকম এরকম আমার শাশুড়ি মা এক্সপায়ার হয়েছেন। তো তখন উনি বললেন যে তোমার শাশুড়ি মা কিন্তু আরো কয়েকদিন থাকতো। আমি তোমাকে কেন বলেছিলাম জানো তো, ঘরটা তো বাঁধিয়ে দিয়েছি, হয়তো তোমার স্ত্রীকে মানে মিঠুকেও কিছু করবে না, বাট যেহেতু মিঠুকে তুমি প্রোটেক্ট করে নিয়েছো, ওর কিন্তু একটা রাগ থাকবে, এবং সেই রাগটাই হয়তো তোমার শাশুড়ি মা ওনার উপরে নিয়ে চলে গেছে আর কি। এখন কোনো প্রবলেম হবে না ওটার জন্য। আমি মানে যদি কিছু বেচাল হতো, তুমি যদি ফোন করে বলতে, আমি কি হয়তো কিছু বলে দিতাম যে এইগুলি করো, হয়তো উনি বেঁচে যেতেন। বলছে না, আমরা তো বুঝতেই পারিনি, আর উনি পুরোপুরি ঠিক ছিলেন, কোনো রকমের উপদ্রব বা মিঠু যে ওরকম প্রবলেম করেছিল ডিউরিং ওই ফ্ল্যাটে থাকার সময়, ওরকম তো কিছু হয়নি। বলছে হবে না, ওকে তো আমি পুরোপুরি মাদুলি দিয়ে দিয়েছি। তো যাই হোক, আহ, মিঠু যেটা বললো এই ভৌতিক কারণের জন্য ওর মাকে হারিয়েছে, যে সাধক যেমন বলেছে, না হলে হয়তো অনেকদিন থাকতো আর কি, আরো কিছুদিন। মানে হয় না যে মা, যদিও তো ও জানতো, বলছে আমাকে যেটা বললো মিঠু, যে জানতাম রুমকিদি হয়তো মাকে বেশি দিন আমি রাখতে পারবো না, বাট যেরকম মানে মার যেরকম রিকভারি দেখছিলাম, রিকভারি মানে টু সাম এক্সটেন্ট যে আরো কিছুদিন বাঁচবে, ওই রকম আমি ওই ক্ষেত্রে বলছি। 15 দিন পরে মার যাওয়ার কথা কিন্তু নয়। তো যাই হোক, যাকে হারানোর তো হারিয়েই ফেলেছি। তো আমি জাস্ট চাই এই কথাটাই তুমি তুমি তোমার ও প্রায় আজ 6 মাস ধরে দেখছে এই চ্যানেল। তো এর জন্য যেহেতু আগের এপিসোড গুলিও দেখছে, তো যেখানে আমি বলেছিলাম যে বদ্ধকর থাকা উচিত না, তো দাদাকে যখন বলেছে এই কেয়ারটেকারকে দিয়ে প্রতি সপ্তাহে ঘরটর মুছানোর একটা প্রবন্ধ করেছে, মান্থলি একটা ইনকাম দিয়ে দেয়, অ্যাকাউন্টে চলে আসে, তারপর মানে ধূপ বাতি দেখাতে বলেছে। আর কেয়ারটেকারকেই বলেছিল যে ওই পুটুলিটা ওরা দেখিয়ে এসছে, তুমি চান করে, এটা কিন্তু ধরবে না এমনি, চান ঠান করে লাল শালু কিনে চেঞ্জ করে কিন্তু তুমি ইয়ে করবে, যেহেতু এটা কিন্তু মায়ের। তো কেয়ারটেকারও ওরকম ভাবেই করে। তো যাই হোক, এই ছিল একটা ঘটনা মিঠুর পাঠানো। মিঠুর দাদা এখনো ইউএসএ তেই আছে, উনি আসেননি। মানে আসেন 2 বছর পর পর বা 3 বছর পর পর আসেন, হয়তো 3-4 দিনের জন্য পাটুলিতে থেকে, তারপর উনি ওনার আসামে যেহেতু অ্যানসেস্ট্রাল হোম, ওখানেই চলে যান। তো এখন কিন্তু কোনো অসুবিধা নেই। আর ওইটার কি হলো সেটা কিন্তু মিঠু জানে না, আমিও জিজ্ঞেস করিনি, মানে আদৌ ফ্ল্যাটটা বউটা পেলো না শ্বশুর বাড়ির লোক পেলো, যাই হোক। তো এই ছিল একটা ঘটনা। কেমন লাগলো ঘটনাটা? আমি তো সবসময় বলি এরকম করে কিন্তু ঘর এমটি রাখতে নেই, সবসময় মানে পজিটিভ কে মনে করো। এই আমাদের যে বলি না, ভগবানের নাম গানে এত পাওয়ার আছে না, আমাদেরকে তো জাগ্রত করে, আমাদের অরটাকেও খুব অ্যাক্টিভ করে দেয়, সো দ্যাট আমাদের নেগেটিভ এনার্জিগুলি উপট করে আমাদের উপরে অ্যাটাক করতে পারে না। তো যারা ভাবছো মিঠুর ঘটনাটা শুনে, বা মিঠু তো খুব দারুণ একটা ঘটনা পাঠিয়েছে, আমরাও পাঠাবো, পাঠিয়ে দেবো, বসে আছি। আর জানো তো, সপ্তাহে 3 দিন মানে মঙ্গল এবং শুক্রবার ঠিক দুপুর 3টায় চলে আসে এপিসোড, এবং প্রতি শনিবার রাত 10টায় আমি চলে আসি লাইভে। তো লাইভ যারা জয়েন করতে চাও, ডাইরেক্ট আমার সঙ্গে ইন্টারেক্ট করতে চাও, শনিবার রাত্র 10টায় আমি নোটিফিকেশন যদিও দিয়ে দিই, লাইভ অ্যালার্ট দিয়ে দিই, দেখে নিও, না আসলে সেটারও দিয়ে দিই। তো দেখতে থেকো। আর যারা নতুন দেখছে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের এপিসোডটা বন্ধুগণ আমি এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হবে, চল দেন, বাই বাই, সি ইউ সুন, নমস্কার।